জনাব তারেক রহমান সেই অগ্রগতিকে ধরে রাখার জন্য এই বাংলাদেশকে আবার পুনরায় সুফলা দেশ হিসাবে গড়ে তোলার জন্য, এই কৃষক প্রধান দেশকে আরো শক্তিশালী করার জন্য, কৃষকদের উন্নয়ন করার জন্য, তাদের কি অবস্থায় আছে সেইগুলা দেখভাল করার জন্য দাবি দেওয়া, তাদের অবস্থা পর্যবেক্ষণ করে সেই লক্ষ্যে আগামীতে কাজ করার জন্য যারা জাতীয়তাবাদী শক্তির ছায়াতলে অত্র এলাকায় উন্নয়নের জন্য রাজনীতি করছেন, তাদেরকে আহ্বান করেছেন যে কৃষকদের উন্নয়ন করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশকে একসময় যখন শাসন করেছেন, তখন তার আগে থেকেই একটা বিধ্বস্ত দেশ হিসাবে পরিচিত ছিল। সেই বিধ্বস্ত দেশকে এগিয়ে নেওয়ার জন্য তিনি ভেবেছিলেন এই দেশকে সুসংগঠিত করতে হলে, অর্থনৈতিক উন্নতি করতে হলে কোন কাজটাকে অগ্রাধিকার দিতে হবে। তাই তিনি এই কৃষকদের উন্নয়নের জন্য সর্বোচ্চ ভূমিকা নিয়েছিলেন এবং কৃষির উন্নয়নের জন্য চীন থেকে, রাশিয়া থেকে পাওয়ার টিলার, স্যালো ইঞ্জিন এই বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এনেছিলেন এবং এই ইরিগেশন প্রথা চালু করার জন্য বিভিন্ন খাল খনন কর্মসূচি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন। সেই ফলশ্রুতিতেই আজকে আমরা বিভিন্ন রকমের ধান, বিভিন্ন রকমের ফসল আমরা সহজেই সেচ ব্যবস্থা সহ উন্নয়ন দেখতে পাচ্ছি। তারই ধারাবাহিকতা রক্ষা করার জন্য জনাব তারেক রহমান সেই অগ্রগতিকে ধরে রাখার জন্য এই বাংলাদেশকে আবার পুনরায় সুফলা দেশ হিসাবে গড়ে তোলার জন্য, এই কৃষক প্রধান দেশকে আরো শক্তিশালী করার জন্য, কৃষকদের উন্নয়ন করার জন্য, তাদের কি অবস্থায় আছে সেইগুলা দেখভাল করার জন্য আবার পর্যবেক্ষণ করছেন। সেই জন্য যে বিগত 17 বছর এই বাংলাদেশকে একটি ফ্যাসিস্ট সরকার তাদের নিজের স্বার্থ রক্ষা করার জন্য দেশে বিদেশে তাদের গাড়ি বাড়ি করে এই দেশকে একটা তলাবিহীন ঝুড়ি হিসেবে পরিণত করেছে এবং এই দেশকে একটা খালি বিধ্বস্ত দেশ হিসেবে রূপান্তর করেছে। একসময় কোনো কৃষকের কথা নয়, কোনো সাধারণ মানুষের কথা নয়, প্রত্যেকের বাক স্বাধীনতা বন্ধ করে দিয়ে তাদের ইচ্ছা মতো দেশ চালিয়েছে। কারো কথা শোনেনি, কারোর মতামত নেয়নি। তাদের সেই ফ্যাসিস্ট সরকারের সেই সুবিধাবাদীরা এখন তাদের দেশ ছেড়ে পালিয়ে গেছে। এই দেশের সাধারণ জনগণ তথা ছাত্র জনতার আক্রোশে তারা তাদের কুকর্ম এতই পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ ছিল না। এক পর্যায়ে এই দেশ ছেড়ে তিনি বলতেন আমার বাবার দেশ, তিনি বলতেন আমার বাবার দেশ। এই 18 কোটি মানুষের দেশ না, শেখ হাসিনার বাবার দেশ। শেখ হাসিনার বাবার দেশ আসলে সে বললেই হবে, দেশের জনগণ সেটা মানবে না। জনগণ ধৈর্যশীল হিসেবে দেখেছে যে তার সীমারেখা যাই কত দূর দেখি, সেই দেখার একটা সীমারেখা আছে। সেই শেখ হাসিনা এবং তার দোসররা এবং তার উচ্চস্তরী কিছু লোক এখনো এই দেশে আছে। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার বাচ্চা কাচ্চারা তো এই দেশে আছে, তাদের জাতি গুজরাটের দেশে আছে। 5ই আগস্টের আগে যখন এই দেশের সাধারণ মানুষ তাদের দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে এই সরকারের কাছে বিভিন্ন ভাবে আবেদন করেছে, কৃষকরা আবেদন করেছে তাদের জন্য, শ্রমিকরা আবেদন করেছে তাদের জন্য,
শিক্ষক আন্দোলন করেছে তাদের জন্য, বিভিন্ন ব্যবসায়ীরা তাদের ব্যবসার জন্য আন্দোলন করেছে। সেই আন্দোলনকে তোয়াক্কা করে নাই, সেই আন্দোলনগুলোকে তোয়াক্কা করে নাই। তারা তাদেরকে তাদের দেশ বলে মনে করেনি, মনে করেছে শেখ হাসিনার বাপের দেশ, শেখ হাসিনার দেশ, কারো কথা সে মানবে না। আসলে বাংলাদেশের জনগণ তো আসলে স্বাধীনতাকামী, ধরতে 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 সীমারেখা যখন লঙ্ঘন করেছে, এই দেশের সাধারণ জনতা একসময় ফুঁসে উঠেছে। সাধারণ জনগণ সহ ছাত্ররা তাদের এই ফ্যাসিস্ট কথা, তাদের এই কণ্ঠ রোধকারী ভাষা মেনে নেয়নি। তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। সারা বাংলাদেশের ছাত্র জনতা সহ সাধারণ মানুষ এই সরকারকে, বিগত সরকারকে, বিগত হাসিনা সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য তাদের সন্তানদের রাস্তায় নামিয়ে দিয়েছে, রাস্তায় নামিয়ে দিয়েছে যে এই সরকারের যেভাবে পতন হয় সেটাই করতে হবে, চাই আমার সন্তান চলে যাক। তাহলে জনগণের মাঝে কত ক্ষোভ, কত যন্ত্রণা থাকলে তার নিজের সন্তানকে এই সরকার নামানোর আন্দোলনে নামিয়ে দেয়, এবার ভাবেন। তাহলে এত জঘন্য, এত নরক গণহত্যা বাংলাদেশে 1971 সালেও হয়নি। এই শেখ হাসিনার সরকার, এই শেখ হাসিনার দোসররা এই দেশে এত গণহত্যা, এত নরহত্যা চালিয়েছে, সেটা দেখার মতো নয়। আপনারা টিভির পর্দায় দেখেছেন যে মানুষ হত্যা করে গাড়ির উপরে লাশের উপর লাশ সাজিয়ে রেখেছে, লাশের উপরে লাশ সাজাইছে, আবার তার উপরে একটা কাপড় দিয়ে আবার সাজাইছে। সাজানোর পর যখন জনগণের রোশনালে পড়বে, এই লাশগুলা কোথায় লুকাবে, জায়গা নেই না পেয়ে শেষ পর্যায়ে সেই লাশগুলাকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সেই লাশগুলাকে আগুন ধরিয়ে পুড়িয়ে মারা হয়েছে। আপনারা বলেন, আপনাদের কাছে প্রশ্ন, আসলে এতটুকু নর হত্যাকারী কি আর কেউ হতে পারে, নরপিশাচ হতে পারে? তাই সেই সরকারকে এই দেশে থাকতে দেওয়া যায়? তাদের সরকারকে, তাদের দোসরকে, এই ফ্যাসিস্টদেরকে এই দেশে জায়গা দেওয়া যায়? ইতিমধ্যে এই সমস্ত গণহত্যা, নরহত্যা দেখার পরে ছাত্র জনতা সহ এই দেশে একটা মধ্যবর্তী সরকার এই দেশ পরিচালনার অস্থিতিশীলভাবে নিয়েছে। তারা তাদের দেশটাকে শান্ত করার লক্ষ্যে তাদের কার্যক্রম করছে। এখানে তাদের কুড়কুড়ি শুরু হয়ে গেছে। এই ফ্যাসিস্ট সরকারের কিছু লোক, কিছু নাতিপুতি এখন যে দেশে আছে, তাদের কুড়কুড়ি শুরু হয়ে গেছে। তারা তাদের কথা বলার জন্য এখন আবার বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ সহ অন্যান্য কর্মকাণ্ড মাথায় বসা শুরু করেছে। কিন্তু বাংলাদেশে আপনারা ভেবে রাখেন, বাংলাদেশের জনগণ আপনাদের মেনে নিচ্ছে না, নেবে না। যেখানে আছেন চুপ করে থাকেন, নাহলে আপনাদের মায়ের সাথে পালিয়ে যান, নাহলে আপনাদের মায়ের কাছে চলে যান, নাহলে চুপ থাকুন, বাইরে বসে থাকুন। মাহারা সন্তান আপনাদের কেমন মা ছিল আপনাদের ফেলে এই দেশ থেকে পালিয়ে যায়, আবার এখন আপনার কুরকুরি শুরু করেছেন।